আমাদের সম্পর্কের সাথে তোদের সম্পর্কের অযথা তুলনা করিস না গাধি। মৌমিতার মাথায় মেরে, আরে উনি কি মনে করবেন যদি আমি ওনাকে ওভাবে ধরি? তাছাড়া এখনো আমাদের সম্পর্কটা অতটাও স্বাভাবিক হয়নি যে ওনাকে জড়িয়ে ধরে বসবো আমি। আরে বাবা, আদিত্যদা যে সবটা ঠিক করার চেষ্টা করছে এটা আমরা দুজনেই বুঝতে পারছি, কিন্তু তুই তো এমন ভাব করছিস যেন তোর এসবে কোনো যায়ই আসে না। হলে হলো আর না হলে না হলো, এমনটা যদি চলতে থাকে তাহলে কি করে হবে মৌ? তুইও কিছু একটা করে বোঝানোর চেষ্টা কর যে তুইও চাস সবটা ঠিক করতে, আদিত্যদাকে একটা সুযোগ দিতে। তোরা কেউ কিছু খাবি না? না, আমি কিছু খাবো না। আদিত্য আমাকে কিছু জিজ্ঞেস করলেন না দেখে চুপ করেই রইলাম, আর উনিও চলে গেলেন। বেশ খারাপ লাগছিল ওনার ব্যবহারে। কি খারাপ লাগছে? তো দেখো, তোমার যেমন খারাপ লাগছে ওর ব্যবহারে, আদিরও কিন্তু তোমার ব্যবহারেই খারাপ লাগছে। ওর এটা তো মনে হতেই পারে তুমি ওকে সুযোগ দিতে চাও না, আর এটা যদি আদির মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু ও আবার দূরে সরে যাবে তোমার থেকে, সব কিছুর থেকে। ট্রাস্ট মি, অনেক কষ্টে ও আজ চেঞ্জ হয়েছে, এভাবে ওকে দূরে ঠেলে দিও না। এটাই বোঝানোর চেষ্টা করছিলাম ওকে এতক্ষণ। ও যদি কোনো রেসপন্স না করে তাহলে কি করে সব কিছু ঠিক হবে? মৌ, আদিত্যদা আসছে, তুই কথা বল। কৈলার রাজদা সরে গেলেন তৎক্ষণাৎ। আমি ওনার দিকে তাকালে দেখলাম উনি আমার দিকে একটা কেকের প্যাকেট এগিয়ে দিলেন। আমি প্যাকেটটা হাতে নিলেই উনি চলে যেতে নেন, আর আমি ওনার হাত ধরে বাদশা দিই। উনি আমার দিকে তাকালেও ওনার হাত না ছেড়েই ওনাকে জিজ্ঞেস করি, কি হয়েছে আপনার? কই কিছু না তো। অন্যদিকে তাকিয়ে, কথা বলছেন না কেন তাহলে? বলছি তো। সেই চুপচাপ দাঁড়ান এখানে। ওনাকে কথাটা বলে কেকের প্যাকেটটা খুলে এক টুকরো কেক ওনার মুখের সামনে ধরলে উনি আমার দিকে বড় চোখ করে তাকাচ্ছেন কেন? এমনিতেই মাথায় যন্ত্রণা, তার মধ্যে এভাবে খালি পেটে থাকলে কি করে হবে বলেন তো? চুপচাপ খেয়ে নিন। আদিত্য আমার হাত থেকে কেকের টুকরোটা খেয়ে নিয়ে আমার মুখের সামনে এক টুকরো কেক ধরলে আমিও খেয়ে নিলাম। তারপর আদিত্য আবারও আগের মতো কথা বলা শুরু করলেন, আর আমি ওনার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কৈলার রাজদা ঠিকই বলেছেন, চেষ্টা তো দুজনের দিক থেকেই হওয়া উচিত। মানছি উনি ভুল করেছেন, কিন্তু মাসুল হিসেবে এতদিন চেষ্টাও তো উনি একাই করেছেন। ফুলসজ্জার রাত ছাড়া আর একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেননি, এটাও তো আর আমি অস্বীকার করতে পারি না। এবার আমারও উচিত সবটা ঠিক করে নেওয়া। কি দেখছো এভাবে হেসে? আচ্ছা। আমার কথা শুনে আদিত্যের ঠোঁটের হাসি আরো বেশি প্রসারিত হলো। আমিও হেসে বললাম, আপনি পারেন এভাবে মাথায় যন্ত্রণা নিয়ে মুখে হাসি নিয়ে থাকতে। হাত ব্যাগ থেকে বাম বের করে দেখি, এদিকে আসুন তো, এটা লাগিয়ে দিই। কি দেখছো এভাবে? কারণ আপনার আবার ওষুধ খাওয়াতে অ্যালার্জি। কোথায় একটা ওষুধ খেয়ে নেবেন তা না, আসলে এদিকে মাথাটা নামান, আমার হাত ধরে যাচ্ছে না। লম্বু একটা আপনি। ভাগ্যিস লম্বা হয়েছিলাম, না হলে তোমার কাছে নত হতাম কি করে। ঠিক আছে, তাহলে আমিও মানিয়ে নিতে রাজি। আমার কথায় আদিত্য যেন বিষমুখ হবে এমন অবস্থা। উনি বিস্ফোরিত চাহনিতে আমার দিকে তাকালে আমি হেসে ওনার কপালের দুদিকটায় বাম লাগিয়ে দিই। নিন যান, এবার সবাই রাখছে আপনাকে। আদিত্য আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে একটা হাসি দিয়ে চলে গেলেন। সত্যি কত সামান্য ব্যাপারে উনি খুশি হয়ে গেলেন। ওনার কথা ভেবে আমিও হেসে ফেললাম। আমি মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালে দেখি কোয়েল আর রাজদা চা খাচ্ছে, আর একে অপরকে কিছু একটা বোঝাচ্ছে। আদিত্য রাজদার নাম ধরে ডাকতেই রাজদা চলে যান, আর কোয়েল আমাকে এসে জিজ্ঞেস করে, কি ব্যবস্থা হলো? সব ঠিক, কিন্তু আমি অন্য একটা কথা ভাবছি। কি কথা? কোয়েল আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেই আমি ওর দিকে তাকিয়ে রহস্যজনক একটা হাসি দিলাম। তুমি সত্যি বলছো? তুমি পারবে? পারবো না বলে মনে হচ্ছে আপনার? আর না পারলে আপনি তো আছেন আমাকে শেখানোর জন্য। এই কিউটি ফেসের পাল্লায় পড়িস না রে ভাই, শেষমেশ ট্রেন মিস করে যাব। রাজদা প্লিজ, গাড়ি চালাতে পারলে বাইক কেন চালাতে পারবো না? গাড়ি আর বাইক কি এক বৌদিমণি? আর তোমার ব্যাপারটা তাও বুঝলাম, কিন্তু তোমার বান্ধবী, ও মাই গড, ও কখনো সাইকেল চালিয়েছে কিনা সন্দেহ আছে। ও বলছে বাইক চালাবে। আমি বাসে যাচ্ছি, তোরা যা ভালো বুঝিস কর। আদিত্যদা, তুমি রাজি তো? আগে ওর উপর আমার পুরো ভরসা আছে। তাছাড়া আর বেশি রাস্তা বাকিও নেই।
এখানে দাঁড়ানোর তো কোনো প্ল্যানও ছিল না। এইটুকু রাস্তায় কি বা দাঁড়াবো? নেহাত সবাই বায়না করলো চা খাবে, তাই আমার মনে হয় এটুকু রাস্তা ওরা ঠিক ম্যানেজ করে নিতে পারবে। মৌমিতার দিকে তাকিয়ে তুমি অঙ্কিতকে ডেকে দাও বরং, ও আমাকে কোম্পানি দিয়ে। কোয়েলের কথা শেষ হওয়ার আগেই রাজদা ওর হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে চলে গেল। আমি আর আদিত্য দুজনেই হেসে ফেললাম। পারেও বটে এই দুটো। আমার মনে হচ্ছে কোয়েল কষ্ট পেল। কেন? একটু ভেবে দেখুন নিজের কথা, বুঝে যাবেন আপনি। আমি কথাটুকু বলে চলে এলাম, কারণ আমি জানি উনি বুঝে যাবেন। বাইকের কাছে এসে পৌঁছতেই দেখলাম কোয়েল একদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো রাজদা আরেক দিকে। বুঝেছি। জানতাম। আমি বাইকে বসে পড়লাম, নিজের কার্ডিগানের হাতাটা কোনোই অবধি গুটিয়ে। উনি আমাকে চাবিটা দিয়ে আমার পেছনে বসলেন। এই কথাটাই আমার মাথায় ঘুরছিল, যেটা আমি কোয়েলকে বলতেই কোয়েল রাজি হয়ে যায়, কারণ ওরও আমার মতো ইচ্ছে ছিল বাইক চালানোর। অল দ্য বেস্ট। ওনার কথায় ঘোর কাটার সাথে সাথে শরীরে দিয়ে একটা শিহরণ বয়ে গেল। আমি বাইকে স্টার্ট দিয়ে কোয়েলের দিকে তাকালে কোয়েল আমাকে চোখের ইশারায় বোঝায় এগোতে। আমি স্টার্ট দিয়ে এগিয়ে যাই সঙ্গে সঙ্গে, কারণ আমাদের বাস এগিয়ে গেছে। আদিত্য অঙ্কিতকে বলে দিয়েছেন যে ঠিকভাবে রাস্তা দেখিয়ে বাসকে আগে নিয়ে যেতে, কারণ আমাদের একটু দেরি হতে পারে। মৌমিতায় এগিয়ে যেতেই কোয়েল একটা জোরে নিঃশ্বাস নেয় আর নিজের হাতের আঙুলগুলো একসাথে ফাটিয়ে নেয়। তারপর নিজের স্লিপসটা একটু টেনে নিয়ে বাইক স্টার্ট দেয়। কিছুটা যেতেই কোয়েল স্পিড বাড়াতে শুরু করে, নিমিষেই মৌমিতাদের ধরে ওদের পাশে চলে যায়। তুই এত তাড়াতাড়ি এলি কিভাবে? এত স্পিড কি ফার্স্ট টাইম নেওয়া ঠিক কোয়েল? আমি এটা শুনে কোয়েলের দিকে তাকাতেই ও ইশারা করে এগোনোর, অর্থাৎ বাসের আগে যেতে হবে। কারণ প্রথমেই আমরা বুঝেছিলাম ওরা আমাদের ভরসায় বাসকে রাখবে না, আগেই রাখবে। তাই তখনই ঠিক করে নিয়েছিলাম ঠিকভাবে চালাতে পারলে বাসের আগে যাব। আর কোয়েলের ইশারা পেতেই আমিও স্পিড নিলাম। আমি কি তোমাকে ধরে বসতে পারি? আমি শুধু হেসে মাথা নাড়ালে উনি আমার কোমরে হাত রেখে আস্তে আস্তে আমার কার্ডিগানের পকেটে হাত ঢুকিয়ে বসলেন। আমরা বাসের আগে চলে গেলাম ঠিকঠাকভাবে বাইক চালিয়ে। এগিয়ে যেতে আদিত্য হাত দেখিয়ে ড্রাইভারকে ইশারা করতেই বাস আমাদের পিছু পিছু আসতে লাগলো। এবার হয়তো অঙ্কিত নিজের সিটে চলে যাবে। রাজের হুঁশ উড়ে গেছে বেচারা। আমিও হাসলাম আদিত্যর কথায়, কারণ কোয়েল আমাদের আগে রয়েছে। একটু স্লো করো, ওরা আসুক। ধরে বসতে পারো ভয় লাগলে। যে আমাকে ধরে বসেনি, আমার তাকে ধরে বসার অধিকার নেই। কোয়েল বুঝল আদিত্যের মতো রাজও গাল ফুলিয়েছে, কিন্তু সেটা কারোকে বুঝতে দেয়নি, মনেই রেখেছে। তাই কোয়েল বলল, ঠিক আছে, আমি অধিকার দিলাম, এবার ধরে বসো, কারণ মৌ এসে গেছে। আমি আর কোয়েল দুজন এক স্পিডে বাইক চালিয়ে শিয়ালদহ স্টেশনের কাছে এসে এক সাইডে দাঁড়ালাম। বাস শিয়ালদহ স্টেশন থেকে দূরে দাঁড়িয়েছে, সবাই নেমে হেঁটে চলে আসবে স্টেশন অবধি। আদিত্য নিজের ঘড়ি দেখে বলল, গুড জব গাইস, আমি ভাবতেই পারছি না এটা তোমাদের ফার্স্ট টাইম। আমি আর কোয়েল আদিত্যর কথা শুনে একে অপরকে চোখ টিপ দিয়ে মুচকি হাসলাম। রাজদা যে এতে বেশ অবাক হয়েছে তা বোঝাই যাচ্ছে। সত্যি তো, যে মেয়ে কিনা সাইকেল চালানো জানতো না সে বাইক চালাচ্ছে, তাও যারা বাইক চালাতে জানে তাদেরই মতো এতে তো অবাক হবেই। আমরা বাইক রেখে বাস যেখানে দাঁড়িয়েছে সেই দিকে এগিয়ে যাই। আমরা আমাদের বাসকে দেখতে পেলে আদিত্য অঙ্কিতকে কল করে বলে দেয় সবাই যেন নামা শুরু করে ধীরে সুস্থে। স্টেশনে এসে ট্রেনে সবাই ঠিকঠাক করে যখন বসছে তখন আমি আদিত্যকে জিজ্ঞেস করলাম, বাইকগুলো কি হবে? এখানে আমার মাসির বাড়ি, সো আমার দুই ভাই এসে যাবে আর 5 মিনিটের মধ্যে। ওরা নিয়ে যাবে ওদের বাসা। আসছি আমি, কোথাও যাবে না এখন এখান থেকে। আদিত্য চলে গেলে আমি দাঁড়িয়ে থাকি আর আমার নজর পড়ে জিয়ার উপর। আমি তাকাতেই ও চোখ সরিয়ে অন্যদিকে চলে গেল। জিয়া বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে, তখনও আর এখনো। তখন বলতে যখন আমি ওনাকে খাওয়াচ্ছিলাম আর বাম লাগিয়ে দিচ্ছিলাম। আমি কিছুতেই মানতে পারছি না জিয়া মন থেকে সরি চেয়েছে। এটা কোনো নতুন ষড়যন্ত্র না তো? কোয়েল, আমি বলছিলাম যে তুমি আমাকে যখন ফেলে রেখে গেছিলে তখনের কোয়েলের সাথে এখনের কোয়েলের অনেক তফাৎ আছে। তখনের কোয়েল রাজকে ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু এখনের কোয়েল রাজকে ছাড়াই সব কিছু পারে। আর তোমার আর আমার মাঝে তোমার দিক থেকে থাকা আমার প্রতি অবিশ্বাসটা হয়তো কোনোদিনও মিটবে না। কোয়েল তাচ্ছিল্য হেসে মৌমিতার কাছে চলে গেলে
রাজের চোখ ছলছল করে ওঠে। আমি তখন শুধুমাত্র মজা করেছিলাম। আমি ভাবিনি তোমার এত খারাপ লাগবে। আমি তোমাকে কখনোই অবিশ্বাস করিনি। আমি জানি তুমি অঙ্কিতের বিষয়টা নিয়ে কথা বলছো। তুমি অবিশ্বাসটা দেখলে, তার পিছনে আমার ভালোবাসাটা দেখলে না, বুঝলে না আমি তোমাকে অবিশ্বাস করি না। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না, তাই এমন বিহেভ করি। রাজ নিচের চোখের কোণের জলটা মুছে নেয় আর বাসের কাছে চলে যায়। সেখানে আদিত্য সব একা সামলাচ্ছে। আদিত্য সবাই উঠেছে কিনা, ঠিকঠাকভাবে বসেছে কিনা দেখছিল। সে সময় ওর ফোন বেজে ওঠে। ফোনটা দেখে ও রাজকে বলে, রাজ, হ্যাঁ বল। তুই এদিকটা একটু সামলে নিয়ে, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আরে ওই বাইকগুলো ভাইরা নিয়ে যাবে, ওরা এসে পড়েছে, তাই কল করছিল আমাকে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। তাড়াতাড়ি আসবি, 30 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। আদিত্য মাথা নেড়ে চলে গেলে রাজ মাথা ঘোরায় আর কোয়েলকে দেখতে পায়। মৌমিতা কথা বললেও কোয়েল তেমন একটা কথা বলছে না, চুপচাপ বসে আছে। রাজ ওদিকে এগিয়ে গেলে কোয়েল হঠাৎ মাথা তুলতেই চোখে চোখ পড়ে যায়। রাজকে এগিয়ে আসতে দেখে কোয়েল সাথে সাথে উঠে পিছন দিকে চলে যায়। তোমরা নিজেদের জিনিস দেখে নিয়েছো তো? হ্যাঁ, সব ঠিক আছে। কোয়েল কোথায় গেল? হুট করে চলে গেল কিছু না বলে। ট্রেনে ওঠার পর থেকে দেখছি কেমন চুপচাপ। আমি দেখছি। রাজদা কথাটা বলেই চলে গেলেন কোয়েল যেই দিকে গিয়েছে সেই দিকে। আমি জানতাম কিছু না কিছু একটা হতে চলেছে। আশা করছি রাজদা ঠিক মানিয়ে নেবেন কোয়েলকে। কিন্তু আদিত্য, সে কোথায় গেলেন? একটা ফোন করব? না থাক, ব্যস্ত আছেন হয়তো, ঠিক সময় চলে আসবেন। অন্যদিকে কোয়েল চুপচাপ ট্রেন থেকে নেমে ফাঁকা একটা জায়গা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে লোকেদের যাওয়ার আসার ব্যস্ততা দেখছে। রাজ কোয়েলের পিছনে দাঁড়িয়ে আস্তে করে বলল, আই এম সরি কুহু। কোয়েল কিছুটা কেঁপে উঠল রাজের কথাটা শুনে। শরীর দিয়ে যে শিহরণ কোয়েলের বয়ে গেছে তা রাজকে টের পেতে না দিয়ে চুপচাপ একভাবেই দাঁড়িয়ে রইল। আমি তখন তোমার সাথে মজা করছিলাম। আমি ভাবিনি তুমি হার্ট হবে। প্লিজ ক্ষমা করে দাও। তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। আর লাগবেই বা কি করে, যেখানে আমার জন্যই তুমি মন খারাপ করে আছো। কুহু। কোয়েল তৎক্ষণাৎ রাজের দিকে ঘুরে রাজকে থামিয়ে বলল, আমাকে এই নামে ডাকা বন্ধ করো রাজ। তোমার কি মনে হয় তুমি এতদিন পর হুট করে এসে আমাকে এই নামে ডাকবে আর আমি সেটা মেনে নিব? তুমি আমাকে এই নামে ডাকার অধিকারটা তখনই হারিয়ে ফেলেছো যখন কোনো কিছু বলার প্রয়োজন না মনে করেই চলে গেছিলে। রইল বাকি আজকের কথা। সে তো তুমি প্রথম থেকেই আমাকে শুধু হট করে এসেছো, কষ্ট দিয়ে এসেছো। এটা আর কি নতুন কথা? তোমার কথায় মন খারাপ করে আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছাই নেই। কে তুমি যে তোমার কথায় আমি মন খারাপ করে থাকবো? তুমি থাকো আর না থাকো, এতে এখন আর আমার কিছুই যায় আসে না। কোয়েল, বলছিলাম, আমি আদিত্যকে ফোনে না পেয়ে বাধ্য হয়ে রাজদার কাছে এলে দেখি রাজদা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোয়েল আমাকে দেখে শুধু বলল, ট্রেনেই চলো, ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যে। আসলে আমি সেজন্যই এসেছি, আদিত্যকে ফোনে পাচ্ছি না। ট্রেন ছাড়ারও তো সময় হয়ে গেছে। আপনি কি একটু হ্যাঁ, আমি দেখছি। রাজদা মাথা নিচু করে কোনো রকমের উত্তরটা দিয়ে চলে গেলেন। আমি কোয়েলের দিকে তাকাতেই কোয়েলও চলে গেল ট্রেনে। আমি আর কি করব, দাঁড়িয়ে থেকে কি এভাবে চলে গেলাম কোয়েলের পিছু পিছু। এই কোয়েল, কি হয়েছে বলতো? কি হবে? কিছু না তো। মিথ্যে বলিস না আমায়। কিছুই হয়নি মো, এত বেশি ভাবিস না এই নিয়ে। আদিত্যদাকে আর একবার ওই তো আদিত্যদা। আমি কোয়েলের কথা শুনে পেছন ফিরে দেখলাম আদিত্য আসছেন আমাদের দিকে। আদিত্য আমাদের সামনে এসে দাঁড়াতেই আমি রেগে বললাম, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? জানেন না ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে? ট্রেন ছেড়ে দিলে কি হতো? হ্যাঁ, ফোনটাও ধরছিলেন না, চিন্তা হয় না নাকি? এতটা দায়িত্ব জ্ঞান কি করে হন আপনি? রিল্যাক্স মৌমিতা, আমি আমার ভাইদের সাথে কথা বলছিলাম, তাই জন্য কল রিসিভ করতে পারিনি। আই এম সরি ফর দ্যাট। বাট তুমি এতটা হাইপার কেন হয়ে যাচ্ছ? মৌমিতাকে শান্ত করে। ওনার কথা শুনে চুপ করে যাই আমি। সত্যি তো একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম আমি। এবার নিজেরই লজ্জা লাগছে। আচ্ছা, রাজ কোথায়? রাজ তো আমাকেই খুঁজতে গেল মৌয়ের কথা শুনে। দেখা হয়নি ওর সাথে তোমার? হ্যাঁ, ও আমাকে জাস্ট বললো মৌমিতা চিন্তা করছে, তাই তাড়াতাড়ি যেতে আর তোকে এই প্যাকেটটা দিতে বললো।
কোয়েল আদিত্যের হাত থেকে প্যাকেটটা নিচে দেখল। ওর সকালে পরা স্টাইলিশ টুপিটা, যেটাও কিছুক্ষণ আগে রাগের বশে ফেলে দিয়েছিল। সাথে ওর ফেভারিট চকলেট কেকের 2টো প্যাকেট রয়েছে আর কয়েক প্যাকেট চিপস। কোয়েল জিনিসগুলো দেখে সঙ্গে সঙ্গে আদিত্যকে বলল, রাজকে খুঁজে নিয়ে এসো আদিত্যদা প্লিজ। হ্যাঁ, কিন্তু আদিত্যের কথা শেষ হওয়ার আগেই আমার নড়ে উঠলাম আমরা, কারণ ট্রেন ছেড়ে দিল। আদিত্য সাথে সাথে নিজের পকেট থেকে ফোনটা বের করে রাজদাকে কল দিতে দিতে ট্রেনের দরজার সামনে চলে গেলেন। আমরা ওনার পিছু পিছু গেলে উনি বললেন, রাজ ফোন ধরছে না। শিট, আমরা তো স্টেশন ক্রস করে যাচ্ছি। আদিত্যের কথা শেষ হতে না হতেই আমরা স্টেশন ক্রস করে ফেললাম। আমি কোয়েলের দিকে তাকাতেই কোয়েল ভেতরে চলে গেল। আদিত্য আমায় বলল, রাজ হয়তো ইচ্ছে করেই ট্রেনে উঠলো না। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে যার জন্য রাজের মন ভালো ছিল না। আমার সাথে কথা বলার সময়ই আমি সেটা বুঝেছি। আমি তো আপনাকে বলেছিলাম কিছু একটা হতে চলেছে ওদের মধ্যে। সেই থেকে কোয়েলও চুপচাপ ভীষণ। কি হবে এবার? রাজদা এটা ঠিক করলো না। আমি আর আদিত্য ভেতরে আসতেই দেখলাম কোয়েল চুপচাপ প্যাকেটটা হাতে নিয়ে রাস্তার মাঝেই দাঁড়িয়ে আছে। কোয়েল, এভাবে দাঁড়িয়ে থাকিস না তো, রাস্তার মাঝে সিটে বসে পড়। এখন তো কিছু করার নেই, বল। আমার কথা শুনে কোয়েল প্যাকেটটা মুঠো করে ধরলো। হুট করেই ডান দিকে তাকালো। কিছুক্ষণ ওই দিকে তাকিয়ে থেকে আমার দিকে না তাকিয়ে প্যাকেটটা আমার হাতে দিয়ে ওই দিকে চলে গেল। ওই দিকে যাচ্ছে কেন? ওটা তো অন্য কেবিন। আমিও বুঝলাম না, আমি দেখে আসছি, ওয়েট। আদিত্য কোয়েলের পিছন পিছন গিয়ে একটু উকি দিতেই দেখে ট্রেনের দরজার সামনে রাজ দাঁড়িয়ে আছে আর কোয়েল সবে গিয়ে ওখানে দাঁড়িয়েছে। এটুকু দেখে আদিত্য সরে আসে, এসে মৌমিতাকে জানায় রাজ উঠে গেছে ট্রেনে। ওই দিকের দরজা দিয়ে। এগুলো কেন পাঠিয়েছো আদিত্যদাকে দিয়ে? নিচে দিতে পারোনি? ফোন ধরছিলে না কেন? সিগারেটটা ফেলো হাত থেকে। রাজ এবার তাচ্ছিল্য হেসে উঠল। কোয়েলের কথা শুনে সিগারেটটা ফেলার বদলে তাতে জোরে একটা টান দিল। কোয়েল তা দেখে চোখটা বন্ধ করে একটা শ্বাস ছেড়ে রাজের কাছে গিয়ে সিগারেটটা ফেলে দিতে গেলে রাজ সিগারেটটা সরিয়ে নেয়, কিন্তু ভুলবশত কোয়েলের হাতে ছ্যাঁকা খায়। আহ! কোয়েল নিজের হাত ধরে হালকা চিৎকার করতেই রাজ সাথে সাথে সিগারেটটা ফেলে দেয় আর কোয়েলের হাত ধরে রেগে বলে, চাইছিসটা কি তুই বলবি? আমাকে কি শান্তিতে থাকতে দিবি না একটুর জন্য? কিছুক্ষণ আগেই তো বললি আমি কেউ হই না, আমার থাকা না থাকায় কোনো যায় আসে না। তাহলে এখন এত খোঁজ কেন নিচ্ছিস? হ্যাঁ, কি এমন হতো আমি না গেলে? ভালোই তো হতো তোর। তোকে অবিশ্বাস করার লোকটা তোর আশেপাশে থাকতো না, শান্তিতে থাকতে পারতিস তুই। কোয়েল চুপচাপ মাথা নিচু করে থাকলে চোখের জল গাল গড়িয়ে রাজের হাতে পড়ে। যেই হাত দিয়ে রাজ কোয়েলের হাতটা ধরে রেখেছে, রাজ নিমিষেই দমে যায়। কিছুক্ষণ আগেই রাজের এতটা খারাপ লেগেছিল কোয়েলের কথায়, এতটা অভিমান হয়েছিল, তা এক মুহূর্তে রাজ ভুলে যায়। সে নিজে কোয়েলের কটু কথা সহ্য করে নিতে পারে, কিন্তু তার কথায় কোয়েল কষ্ট পেলে সেটা সহ্য করতে পারে না। নিজেকে তার অপরাধী মনে হচ্ছে। এখনো সেটা হলো। রাজ উত্তেজিত হয়ে পড়ে কোয়েলকে নিয়ে। কোয়েল, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে ওভাবে বলতে চাইনি। আই এম রিয়েলি সরি। আমি এই বিষয়ে তোকে আর কিছুই বলবো না। তুই চাস আমি তোর আশেপাশে না থাক। আউচ! রাজকে কথা সম্পূর্ণ করতে না দিয়েই কোয়েল রাজের বুকে মারতে শুরু করে। রাজ এক কদম পিছিয়ে গেলে ট্রেনের পিঠ থেকে যায়। সবসময় মহান সাজা, তাই না? ইচ্ছে করে তুমি এমন বিহেভ করছো যাতে আমি নিজেরই অপরাধী হয়ে যাই। কিছুক্ষণ আগে যে আমি তোমাকে খারাপ কথা বলেছি, তুমি তাতে হার্ট হয়েছো। সেই জন্যই আমাকে এমন কথাগুলো বলেছো, সেটা আমি ভালোভাবেই জানি। কিন্তু যেই আমি চোখের জল ফেললাম, আমার খারাপ লেগেছে বুঝতে পারলে অমনি তুমি নিজের খারাপ লাগাটা ভুলে গিয়ে আমার কাছে সরি চাইছো। আমার খারাপ ব্যাপার করার বদলে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করে আমাকে অপরাধী সাজাতে চাইছো, তাই তো? খালি ভালো মানুষই, তাই না? আমি কিছু বুঝি না ভেবেছো? কেন করলে এমন? বিকজ আই ক্যান্ট বেয়ার ইউর টিয়ার্স। আমার দ্বারা হয় না তোর চোখে জল দেখা। রাজের এমন ঠান্ডা গলার স্বর শুনে কোয়েলও এবার দমে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাজের লাল হয়ে যাওয়া মায়াবী চোখগুলোর দিকে, যা এখন বেশ ভয়ঙ্কর লাগছে। কারণ সবুজ মণিজোড়ায় চোখগুলো যখন লাল রং ধারণ করে তখন ভয়ঙ্কর তো লাগবেই।
কিন্তু কোয়েল এই চোখ জোড়ার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পায়, তাই সে কিছুতেই চোখ সরাতে পারে না। এইবারও তার ব্যতিক্রম হয়নি। কোয়েল টেরই পায়নি কখন রাজ তার কোমরে জড়িয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে, আঁকড়ে ধরেছে তাকে শক্ত করে। রাজ কোয়েলের কানের নিচে হাত প্রবেশ করাতেই কোয়েলের চোখ সরিয়ে নিয়ে যায়, কিন্তু রাজ তা হতে দেয় না। কোয়েলের মুখ নিজের দিকেই ঘুরিয়ে রাখে আর বলে, আমি তোকে অপরাধী করতে চাইনি, বিশ্বাস কর। আমি পারি না তোর চোখের জল সহ্য করতে। এর জন্য আমাকে যা করতে বলবি আমি তাই করব। সরি বলাটা তো সামান্য বিষয়। আমি জানি তুই খুব ভালোভাবেই তোর প্রতি আমার ফিলিংসগুলো বুঝিস, কিন্তু কোনোদিনও স্বীকার করিসনি। আজ আমি সকালে তোকে হার্ট করতে চাইনি। আমি কখনো নিজের ইচ্ছায় তোকে হার্ট করার কথা ভাবি না। তাহলে কেন ছেড়ে গেছিলে আমাকে? কেন এতটা একা করে দিয়েছিলে আমাকে হুট করে? তুমি জানো আমি প্রতিটা মুহূর্তে তোমাকে কতটা মিস করেছি। আমি বাধ্য ছিলাম, নাহলে তোকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। আমি তোকে অবিশ্বাস কখনো করিনি। তোকে আর অঙ্কিতকে ওভাবে দেখে আমি কষ্ট পেয়েছিলাম। পরে আদি যখন আমাকে বলল, তুই আমাকে বললেই তখন আমি যে কতটা রিলিফ পেয়েছি তোর ধারণা নেই। আমি তোকে অবিশ্বাস করিনি। তোকে সারা জীবনের জন্য পেতে গিয়ে হারিয়ে ফেলেছি, এই ভেবে ভিতরে ভিতরে শেষ হয়ে গিয়েছি প্রতিটা মুহূর্তে। কোয়েল রাজের কথা শুনে নড়ে চড়ে উঠলে রাজ কোয়েলকে আরেকটু কাছে টেনে কোয়েলের চোখে চোখ রেখে বলে, আই লাভ ইউ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ কোয়েল। আমি আর পারছি না তোকে ছাড়া থাকতে। প্লিজ প্লিজ বি মাইন। ভীষণ ভালোবাসি তোকে। কোয়েল রাজের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সরে আসে রাজের থেকে, তারপর বলে, এত সহজে তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না রাজ। আমি যতক্ষণ না জানতে পারছি তুমি কেন আমাকে ছেড়ে গেছিলে, ততক্ষণ অবধি আমার মনে খটকা থেকেই যাবে। আমি পারবো না তোমাকে মেনে নিতে, কিছুতেই না। কথাগুলো বলে কোয়েল চলে গেল ভিতরে। রাজ একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সামান্য হাসল আর বাইরের দিকে তাকিয়ে রইল। ট্রেন ছুটে চলেছে তার নিজ গতিতে রাতের অন্ধকার ভেদ করে। রাতে সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাবে, এমন সময় আদিত্য জানায় সে আর রাজদা রাত জাগবে, কারণ চুরি হওয়ার একটা ভয় থেকেই যায়। এদিকে এটা শুনে বাদ বাকি অনেকেই বলে ওঠে তারাও রাত জাগতে চায়। শুধু শুধু কি আর রাত জাগা যায়? তাই সবাই বায়না ধরে আদিত্যকে গান গেয়ে শোনাতে হবে। আমিও বেশ খুশি হলাম কথাটা শুনে, কারণ ওনার নাচ তো দেখেছি, এবার গানটাও শোনা হবে। সবার জোড়াজোড়িতে উনি রাজি হন আর ওনার হাতে গিটার তুলে দেওয়া হয়। রাতের আকাশে যে চাঁদ উঠেছে তা জানালা দিয়ে দেখা যাচ্ছে। ভালো মানিয়েছে পরিবেশ আর পরিস্থিতির সাথে গানটাও। আমি বেশ উপভোগ করছিলাম মুহূর্তটা, জানালা থেকে বাইরের দিকে তাকিয়ে। আদিত্য ওই দিকের সিটে বসে গান গাইছিলেন, যেখানে শুধু একা থাকা যায়। হঠাৎ করে আমি আমার খুব কাছে ওনার গলার স্বর শুনতে পাই, তাই মাথা ঘুরাই এদিকে আর দেখি উনি আমার পাশে এসে বসেছেন। আমার দিকে তাকিয়ে গাইলেন। উনি আমার দিকে তাকিয়ে গাইলেন কেন গানের এই অংশটা? আমি 7-5 না ভেবে উঠে যেতে নিলেই উনি আমার হাতটা ধরে ফেলেন, আমাকে বসিয়ে দিয়ে চোখের ইশারা আমাকে পাশে বসে থাকতে বলেন। আমি সবার দিকে তাকাতেই দেখি সবাই কেমন ভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে, তাই ওদের থেকে চোখ ফিরিয়ে আমি আবারও বাইরের দিকে তাকাই আর উপভোগ করতে থাকি মুহূর্তটা। গান শেষ হলে সবাই আস্তে আস্তে হাততালি দিতে থাকে। এই বগিটা শুধু আমাদের স্টুডেন্টরাই আছে, তাই আর অসুবিধা হয়নি। এরই মাঝে আমার চোখ হঠাৎ করে জিয়ার দিকে পড়ে। জিয়া দেখি আমার দিকে তাকিয়ে আছে, এবং আমার দিকে নয়, আদিত্যর দিকে। আমি আদিত্যর দিকে তাকালে উনি আমার দিকে তাকিয়ে আছে দেখি। এবার বুঝলাম এই জন্যই জিয়া অমন চোয়াল শক্ত করে এই দিকে তাকিয়ে আছে। আমি আদিত্যের দিক থেকে চোখ সরিয়ে নিলে আদিত্য বলে ওঠে, এই রাজ, এবার তোর টার্ন। সবাই এবার রাজদার দিকে তাকালে দেখে রাজদা চোখ বন্ধ করে বসে আছে। তাহলে কি রাজদা ঘুমিয়ে পড়েছেন? বেশি শেয়ানাগিরি করিস না ভাই আমার, তোর এইসব চালাকি আমার সাথে চলবে না। চুপচাপ নকশা বন্ধ করে গিটারটা ধর। তুই ধরবি নাকি আমি উঠবো? আদিত্যের হুমকি শুনতেই রাজদা ছটপট চোখ খুলে বলে, আমাকে ছেড়ে দে ভাই, এইসব গান টান অনেক আগেই ছেড়ে দিয়েছি আমি। এখন গান গাইলে লোকে বুঝতে পারবে না যে গান গাইছি নাকি গরুতে ডাকছে।
রাজদার কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম, তবে আদিত্য তো নাছোড়বান্দা, সে রাজদাকে গান গাওয়াবেই। আদিত্য উঠে রাজদার কানে কানে কিছু একটা বলল। বলে মানালি মানলো না, তাহলে একবার গান গেয়ে মানা, দেখ মানে কিনা। আদিত্য এসে আমার পাশে বসলে আমি চোখের ইশারায় জিজ্ঞেস করি রাজদাকে কি বললেন। আদিত্য শুধু হেসে আমায় বললেন, ওকে রাজি করানোর মন্ত্র। আমি আর কিছু বললাম না, কারণ ইতিমধ্যে রাজদা গিটারের সুর তুলেছে। কোয়েল আমার মুখোমুখি বসে আছে, কিন্তু বাইরের দিকে তাকিয়ে। আমার মনে হয় রাজদা গান শুরু করলে কোয়েল ঠিক তাকাবে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বাড়ায়। যা ভেবেছিলাম তাই। রাজদা গান শুরু করতে কোয়েল একবার রাজদার দিকে তাকায়, এরপর আমার সাথে চোখে চোখ পড়ে গেলে আবারও বাইরের দিকে তাকায়। আমাকে জ্ঞান দিচ্ছিল এতদিন, এখন নিজে অবুঝ হয়ে বসে আছে। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পেছিয়েছি তোমায় নিয়ে যাব বলে, একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বলে দেব চুলে রেখে হাত। ভেবেছোটা কি আমাকে গান গেয়ে ভালোবাসার কথা বললে মেনে নিব? ইমপ্রেস হয়ে যাব? বয়ে গেছে আমার। এত সহজে ওকে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। এতগুলো দিন কষ্ট পেয়েছি, তার খেসারত তো দিতেই হবে। পাচ্ছ? দেখি তুমি আর কি কি করো আমার জন্য। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। রাজদা গান শেষ করলে আমরা হাততালি দিই। আমি বলি, যাই বলো রাজদা, গরুর ডাকটা কিন্তু বেশ ভালোই ছিল। কিন্তু আমার টোন করায় রাজদা হেসে মাথা চুলকালো। এভাবে গল্প করতে করতে আমাদের সময়টা কাটলো, আর ভোর হয়ে এলো। আমরা সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে রেডি হতে লাগলাম। এলজিপি ঢুকতেই বেশ ঠান্ডা লাগছে। কিছু সময় পর ট্রেন থামলে আমরা সবাই এক এক করে নেমে পড়ি, আর সাথে আসা স্যার ম্যাডামদের কথা মতো স্টেশনে অপেক্ষা করতে থাকি ট্রেন আসার পর আমরা আবারও ট্রেনে উঠে বসে পড়ি, আর প্রায় 8 ঘন্টা পর দার্জিলিং পৌঁছাই। তারপর স্যার ম্যামদের কথা মতো হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। হোটেলে এসে ঠিক হয় একটা রুমে 2 জন থাকবে, তাই আমি আর কোয়েল একটা রুম নেই। আর রুমটা হেব্বি সুন্দর, তাই না মো? আমার যা মনে হয় ব্যালকনি দিয়ে পাহাড় দেখা যাবে। কিন্তু এখন তো বিকেল হয়ে গেছে, তাই চল ফ্রেশ হয়ে নিই, কালকে সকাল সকাল বেরোবো। হুম। কোয়েল ঠান্ডায় কাঁপার অ্যাক্টিং করলে আমি হেসে ফেলি, সাথে ও হাসে। আমরা ফ্রেশ হয়ে নিতেই আদিত্য আসেন আমাদের ঘরে আর বলেন, এখনই সাজিয়ে নে নিজেদের জিনিস কাবার্ডে, কিছুক্ষণ পর টিফিন করে নিয়ে বাগানে বসবো সবাই। আপনি বামটা নিয়ে যান, মাথা যন্ত্রণা করলে লাগিয়ে। ব্ল্যাক কফি খেয়ে নিয়েছি আমি, তোমার কাছে রাখো, আমার লাগলে নিয়ে যাব। ঠিক আছে। আদিত্য চলে গেলে আমি কোয়েলের দিকে তাকালে দেখি ও আমার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে মুচকি হাসছে। আমি ব্রুকুচকে জিজ্ঞেস করি, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? প্রেম তো জমে খেয়ে দেখছি। আমি মুখ ঘুরিয়ে নিলে কোয়েল জোরে হেসে দেয়, ফলে আমিও হেসে ফেলি। আমরা গল্প করতে থাকি বেলকনিতে গিয়ে। কোয়েল এখন বেশ স্বাভাবিক হয়েছে, তাই জিজ্ঞেস করি, আচ্ছা রাজদা কোথায় থাকে? এতদিন হলো রাজদার সম্পর্কে কিছুই জানতে পারলাম না, খুব কম কথা বলেন উনি সবার সাথে, এমনটা কেন?
কোয়েল আমার প্রশ্ন শুনে সামান্য হেসে চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, রাজের কেউ নেই আদিত্যদা ছাড়া আমার জানা মতে। হ্যাঁ, ও অনাথ আশ্রমে মানুষ। জ্ঞান হওয়ার পরে ও অনাথ আশ্রমটি যে চালান তাকেই বাবা ডাকতো। উনি রাজকে বলেনি প্রথমে যে ওর বাবা মা নেই। রাজের পড়াশোনায় আগ্রহ ছিল বলে উনি নিজের খরচায় রাজকে স্কুল ভর্তি করেন। রাজ স্কুলে আসলে প্রথম প্রথম চুপচাপই থাকতো, যেমনটা তুই বললি, খুব কম কথা বলে। তাহলে ওনার সাথে পরিচয় কি করে? বলছি, আদিত্যদাও খুব একা থাকতে ভালোবাসতো ছোট থেকে। মনের মতো বন্ধু না হলে কথা বলতো না। একদিন রাজ স্কুলের মাঠে একপাশে চুপ করে বসেছিল। তখন কিছু সিনিয়ররা ওর দিকে বল ছুঁড়ে মারে। রাজ কিছু না বলে বল ফিরিয়ে দিয়ে চলে যেতে নিলে ওকে ধাক্কা মেরে ওরা ফেলে দেয়। তখন আদিত্যদা এসে ওকে তুলতেই ওরা আদিত্যদাকে দেখে কোনো কথা না বাড়িয়েই কেটে পড়ে। আগাগোড়াই আদিত্যদাকে সবাই খুব মেনে চলে, কারণ আদিত্যদার রাগটা সাংঘাতিক। এরপর রাজ আদিত্যদাকে থ্যাংক ইউ বলে ক্লাসে চলে যায়। সেদিন রাজের গায়ে নাকি খুব জ্বর ছিল, তবুও সে এসেছিল পড়া বোঝার জন্য, কারণ কিছুদিন পর থেকে পরীক্ষা ছিল আর ওর কোনো টিচার ছিল না যে ওকে পড়া বোঝাবে। আদিত্যদা রাজকে ধরে তোলার সময় সেটা বুঝতে পেরেছিল। তখন তো বোঝেনি ওটা জ্বর, বুঝেছিল গাটা ভীষণ গরম। তারপরের দিন রাজ যখন নিজের মতো করে বেঞ্চে বসেছিল টিফিন টাইমে, তখন আদিত্যদা রাজের পাশে গিয়ে বসে আর নিজের টিফিন এগিয়ে দেয়, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। রাজ প্রথমে চুপ করে থাকলেও পরে তা স্বীকার করে। রাজ টিফিন আনতো না, ওর কোনো টিচারও ছিল না, কারণ অনাথ আশ্রমটা যে চালাতো তার স্ত্রী রাজকে পছন্দ করতেন না। তাই সে স্কুলে ভর্তি করে দিলেও এইসব দিকগুলো অতটাও দেখতে পারতো না। 1 বছর ওভাবেই চলে যায়। রাজ আর আদিত্যদা যখন 5-এ ওঠে, তখন আদিত্যদা জোর করে রাজের সাথে ছুটির সময় ওকে ছাড়তে যায়। সেই দিনই জানতে পারে রাজ অনাথ আশ্রমে মানুষ। সেটা দেখার পর আদিত্যদা আর কথা না বলে চলে আসে নিজের বাড়ি। উনি নিশ্চয়ই কিছু একটা ভেবে রেখেছিলেন রাজেদার জন্য, তাই না? আঙ্কেলের সাথে কথা বলে রাজকে নিজের বাড়িতে নিয়ে আসে আদিত্যদা। আঙ্কেল অনাথ আশ্রমী মালিকের সাথে কথা বলতে উনি রাজি হয়ে যান। আঙ্কেল তো রাজকে দত্তক নিতে চেয়েছিলেন, কিন্তু অনাথ আশ্রমের মালিকটা ওনাকে বলে যে এটা রাজকে জিজ্ঞেস করে করা উচিত, কারণ ওর বাবার পদবি ও এতদিন ব্যবহার করেছে। হ্যাঁ, আসল ঘটনা এখানেই। সেদিন আঙ্কেলকে উনি জানান যে রাজ ওনার বন্ধুর ছেলে। রাজের মায়ের যেদিন লিভার পেন উঠেছিল, সেদিন রাজের বাবা ওনাকে দেখতে হসপিটালে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেন। ওনাকে হসপিটালে ভর্তি করলে উনি বলেন যে রাজকে আর ওনার স্ত্রীকে যেন ওনার বন্ধু একটু দেখে রাখেন, এবং তারপরেই মারা যান। রাজের বাবার অ্যাক্সিডেন্টের খবর রাজের মাকে দেওয়া হয়নি, যাতে উনি কোনো শোক না পান, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। রাজের জন্মের পরেই রাজের মা মারা যান আর রাজকে অনাথ আশ্রমে নিয়ে আসেন। কে অনাথ আশ্রমের মালিক? সৌভিকদার বাবা। হ্যাঁ। কি? সুরেশ আঙ্কেল। এই কারণেই সৌভিকদা রাজকে পছন্দ করে না একদম। তুই এগুলো কিভাবে জানলি? আদিত্যদাই বলেছে। যখন বড় হয়েছি রাজ নিজেও জানে পুরোটা বিষয়। ও যখন জানতে পেরেছি তখনই বলে দিয়েছে নিজের বাবার পদবি পরিবর্তন করবে না। রাজ আদিত্যদার বাড়িতে চলে এলে রাজের বই খাতা সব কিছুই আঙ্কেল কিনে দিত। নিজের ছেলের মতোই ভালোবাসেন রাজকে আঙ্কেল। আন্টি আর আদিত্যদা ভাইয়ের মতো। কি না কি করেছে আদিত্যদা ওর জন্য ছোট থেকে। এর প্রতিদান হিসেবে ও কি করলো? হুট করে কারোকে কিছু না জানিয়ে চলে গেল। তুই তো বলেছিলি আদিত্যর থেকে তোর খোঁজ নিত রাজদা, তাহলে উনি কি সব জানতেন? আমি জানি না, আমি কিছুই বুঝতে পারি না, কিছুতেই হিসাব মেলাতে পারি না এই বিষয়ে। রাজ যখন একটু বড় হয়, মানে 8-এ ওঠে, তখন থেকেই টিউশনি শুরু করে আর নিজের বই খাতার খরচ নিজে চালাতে থাকে। যেদিন থেকে বুঝতে শিখেছি, জ্ঞান হয়েছে এসব বিষয়ে, সেদিন থেকেই ও আদিত্যদার হেল্প ছাড়া চলার চেষ্টা করতে শুরু করে। হয়তো ওর এটাই মনে হয় যে আদিত্যদা ওকে দয়া করছে, সেই জন্যই তো হয়তো অকৃতজ্ঞের মতো চলে গেছিল। প্লিজ এভাবে না জেনে আজে বাজে কথা বলিস না। যদি উনি অকৃতজ্ঞই হতেন তাহলে ফিরে আসতেন না কোনোদিনও। হতেই তো পারে উনি বাধ্য হয়েছেন কারোকে কিছু না জানাতে। পরিস্থিতির কারণে আমরা অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধেই কিছু কাজ করতে বাধ্য হই। এই ক্ষেত্রেও হয়তো সেটাই। আর এমনটাই যদি হয়ে থাকে তাহলে পরে তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো? কোয়েলকে নিজের দিকে ঘুরিয়ে কোয়েল আমায় জড়িয়ে ধরে। তাহলে ও কেন এইভাবে ছেড়ে চলে গেছিল বল?
ওর ধারণা নেই আমি কতটা কষ্ট পেয়েছি এই 4টা বছর। এখন যখন ফিরে এসেছে তখনও কিছু বলছে না। ও যতদিন আমাকে সত্যিটা না জানাচ্ছে ততদিন আমি ওকে অ্যাকসেপ্ট করব না। আমি কোয়েলের কথা শুনে ওকে সোজা দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, অ্যাকসেপ্ট করবি না মানে? রাজদা তোকে প্রপোজ করেছে? হ্যাঁ, ট্রেনে যখন রাজদার কাছে গিয়েছিলি ওঠার সময়, তাই তো? কোয়েল হ্যাঁ বোধক মাথা নাড়ল। দেখ, নিজের মনের কথাটা যখন জানিয়েছে তখন সব সত্যিটাও ঠিক জানাবে। হয়তো শুধু সময়ের অপেক্ষা করছে, সঠিক সময়ের। এসব নিয়ে মন খারাপ না করে ঘরে আয়। আমি কোয়েলকে একটু একা থাকতে দিয়ে ঘরে চলে এলাম। ওর নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন এখন। ও তো আজকে বলল যে ও বাধ্য ছিল। এর আগেও বলেছিল সময় আসলেও সবটাই জানাবে, শুধু অপেক্ষা করতে সময়ের। কিন্তু এর কত অপেক্ষা করব আমি, আর কত? কোয়েল ঘরে চলে আসে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর কোয়েল ঘরে আসার কিছুক্ষণ পরেই আদিত্য বলেন যে টিফিন করে নিতে। আমরা টিফিন করতে এলে দেখি রাজদা নেই। আদিত্যকে জিজ্ঞেস করতে উনি বলেন, কোয়েল রাজদের ঘরে এসে দেখে রাজ চুপচাপ বসে আছে সোফায়। কোয়েলের বিষয়টা বেশ আজব লাগে। মনে প্রশ্ন আসে, এভাবে কে রাজ বসে আছে? কোয়েল এগিয়ে গিয়ে রাজের পাশে বসে জিজ্ঞেস করে, টিফিনের জন্য নিচে যাওনি কেন? এমনি ভালো লাগছে না কিছু খেতে। সকাল থেকে সিগারেট ছাড়া তেমন কিছুই খাওনি তুমি। আমি খুব ভালোভাবেই জানি। সেই গত বিকেল থেকে দেখছি সিগারেটের পর সিগারেট খেয়েই চলেছ, ঠিকভাবে কোনো খাবার খাচ্ছ না। চলো কিছু একটু খেয়ে নিবে। কথাটা বলে কোয়েল রাজের হাত ধরে উঠে যেতে নিলে রাজ কোয়েলের হাতটা শক্ত করে ধরে নিজের জায়গাতেই বসে থাকে। কোয়েল রাজের দিকে তাকালে রাজ ইশারায় কোয়েলকে বসতে বলে। আমি ভাবেইনি তুই আসবি আমাকে ডাকতে। কি হয়েছে? কি নিয়ে চিন্তা করছো তুমি এত? রাজ একটু অবাক হয় কোয়েলের প্রশ্নে, সেটা বুঝতে পেরে কোয়েল বলে, এত অবাক হবার কিছুই নেই। তোমার মুখ দেখলে যে কেউ বুঝে যাবে কিছু একটা হয়েছে। যে কেউ না, যে ভালোবাসে সেই বুঝেছে, আর আজীবন বুঝবে। রাজের কথা শুনে কোয়েল মুখ ফিরিয়ে নিলে রাজ বেশ চিন্তিত সুরে বলে, বৌদি আর তুই অলওয়েজ একসাথে থাকবি, ওকে? রাজের দিকে বড় চোখ করে তাকিয়ে, পরেশবাবু আবার কিছু প্ল্যান করছে না কি জিয়া? ও, ওরা দুজন তো একই। আমার কেন যেন মনে হচ্ছে শুধু ওরা দুজন না, আরও কেউ আছে। আমি খুব ভালোভাবেই জানি কে আছে, কিন্তু আমি সেটা তোমাকে জানাতে পারবো না। আদিকে তো নাই, জানি না কি হতে চলেছে, আর যেটা হতে চলেছে সেটা কিভাবে সামাল দেব সেটাও বুঝতে পারছি না। কাকে সন্দেহ করছো তুমি? সৌভিকদা? রাজ ভ্রুকুচকে তাকায় কোয়েলের দিকে, আর কিছু একটা ভেবে কোয়েলকে বলে, জিয়া আসার পর থেকে সৌভিকের সাথেই রয়েছে, প্লাস ও ক্ষমাও চেয়েছে। এখন তো আমি শিওর কিছু একটা প্ল্যানিং জিয়া করেছে, খুব সাবধান। আরে কাকে সন্দেহ করছো তুমি? সৌভিকদা? মৌ নিজেই পুরো বিষয়টা সম্পর্কে ফলো করেছে আর আমাকে কিছুক্ষণ আগে জানালো। জিয়া যখন ক্ষমা চেয়েছে খটকাটা তখনই লেগেছে মৌয়ের। তাছাড়া বাদ বাকি পুরোটা সময় জিয়া ওদের নজরে নজরে রেখেছিল। বুঝতে পেরেছি, কথাটা আদিও জানে। আদিত্যদা তোমার উপর রেগে আছে? জানি, কিন্তু বিশ্বাস কর আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আসলে আমি ঠিক করে ঘুমাতে পারিনি, তাই খেতে মন চাইছে না। এটা অলওয়েজ হয় আমার সাথে। তাই বলে কিচ্ছু খাবে না? খেয়ে নেব ভাবছি। এখন তো সন্ধ্যে 7টা, আমি না হয় রাতে সবার সাথে ডিনার করতে যাব নিচে। ঠিক আছে, তাহলে তুমি রেস্ট নাও। ভীষণ টায়ার্ড লাগছে। কোয়েল উঠবে তখনই রাজ কোয়েলের হাতটা শক্ত করে ধরল আবার। কোয়েল রাজের চোখের দিকে তাকালি রাজ নিচের দিকে তাকিয়ে বলে, খুব বড় কিছু একটা হতে চলেছে। কোয়েলের দিকে তাকিয়ে, আমাদের সবাইকে সব কিছুর জন্য সব দিক থেকে প্রিপেয়ার থাকতে হবে। কোয়েল ঘাবড়ে গেল কথাটা শুনে, যা কোয়েলের চোখে মুখে প্রকাশ পাচ্ছে। আমাদের সবাইকে একে অপরের প্রতি বিশ্বাস রেখে চলতে হবে, এক কথা থাকতে হবে, যাতে কোনো কিছুই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে না পারে, আমাদের আলাদা করতে না পারে। কোয়েল শুধু হা বোধক মাথা নাড়ে। রাজ একটা নিঃশ্বাস ফেলে উঠে যায়, আর কোয়েলও বেরিয়ে নিচে চলে আসে। কিরে রাজদা এলো না? কোয়েল প্রথম থেকে সবটা বললে মৌমিতাও চুপ করে যায়। আদিত্য তাকে সবটা জানাতে হবে মৌ।
আমি জানিয়ে দেব। তাছাড়া রাজদা তো আছেনই, আমি যাচ্ছি ওনাকে ঘুরতে যাওয়ার বিষয়টা বলতে। আমি কোয়েলকে বলে চলে আসি ওনাকে বলতে। উনি সবটা শুনে রাজদার উপর আর রাগ করে থাকতে পারেননি। সবাই টিফিন সেরে নিলে উনি আমাকে আশপাশটা একটু ঘুরে দেখতে বলেন, আর আমি বেরোই। কোয়েল ঘরে আমাদের জিনিসপত্র গোছগাছ করছে। আমাদের গেস্ট হাউসটা বেশ সুন্দর জায়গায়। গেস্ট হাউস থেকে বেরিয়ে কিছুটা হাঁটলেই রাস্তা, যেখান দিয়ে গাড়ি চলাচল করছে। অন্ধকার হয়ে এলেও স্ট্রিট লাইট থাকার কারণে সব দেখা যাচ্ছে। আমি রাস্তার উপর উঠে রেলিং এর কাছে আসি। আশেপাশে গাছ থাকলেও উপর থেকে নিচে দেখলেই কেমন ভয় ভয় লাগছে। বেশ গভীর খাতটা। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঘুরে গেস্ট হাউসের দিকে ঘুরতে নিলেই দেখি একটা বাচ্চা বল নিয়ে খেলছে। হুট করে বলটা হাত ফসকে মাঝ রাস্তায় চলে গেল। বাচ্চাটা ওই বলের কাছে চলে যায়, খেয়াল করে না ওর পেছনে বড় একটা গাড়ি আসছে। মৌমিতা! মৌমিতা বাচ্চাটাকে রাস্তার মাঝখানে দেখেই ছুট লাগায়। জোরে দৌড় দিয়ে সাথে সাথে বাচ্চাটাকে জড়িয়ে ধরে ওই পাশে পড়ে যায়, কিন্তু বাচ্চাটা কোলে থাকায় বাচ্চাটার গায়ে আঁচও লাগেনি। মৌমিতা যখন বাচ্চাটাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, তখন সে সময় আদিত্য সেখানে উপস্থিত হয় মৌমিতাকে খুঁজতে খুঁজতে। মৌমিতাকে ওভাবে পড়ে যেতে দেখে আদিত্য পড়ে কি মরে করে ছুটে চলে যায় মৌমিতার কাছে। চোখের নিমিষে পুরো ঘটনাটা ঘটে যায়। ইতিমধ্যে লোক জড়ো হয়ে গেছে মৌমিতার আশেপাশে। মৌমিতা বাচ্চাটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতে নিলে দাঁড়াতে পারে না। ততক্ষণে বাচ্চাটাকে তার মা বাবা কোলে নিয়ে নিয়েছে। ঠিক আছো তুমি? কোথায় লেগেছে দেখাও আমাকে। আপনি এখানে কি করছেন? আমি ঠিক আছি। একদম চুপ, হাত দেখাও। উনি হুট করে ভিড়ের মাঝ থেকে বেরিয়ে এসে আমার পাশে এসে বসলে আমি অবাক হয়ে যাই। আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে উনি আমার হাতটা আলতো করে টেনে নিয়ে দেখেন কড়িটা ছড়ে গেছে বাজেভাবে। হালকা ক্রিম কালারের চুড়িদারের প্যান্টটা হাঁটুর কাছে লাল বর্ণ ধারণ করেছে, যার ফলে কোনো সন্দেহ নেই হাঁটুতেও কেটে গেছে। আদিত্য এইসব দেখে আমার দিকে একটা রাগী লুক দেন। আমি কিছু বলতে গিয়েও না বলে চুপচাপ মাথা নিচু করে নেই। ওনাকে পাশে একটু নিয়ে এসে বসান, আমরা জল আনছি। দরকার নেই, এখান থেকে একটুখানি আমাদের গেস্ট হাউস, চলে যেতে পারবো। আচ্ছা থ্যাংক ইউ তো আমাদের বলা উচিত। উনি আজকে না থাকলে আমার ছেলেটার যে কি হতো। অনেক ধন্যবাদ। আমার কথা শেষ হওয়ার আগেই আদিত্য আমাকে কোলে তুলে নিলেন। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এই দেখে ওনাকে কিছু বলতে যাব, কিন্তু সাহস পেলাম না। উনি হাঁটা ধরলেন আমাকে নিয়ে গেস্ট হাউসের দিকে। তাই আমিও আলতো করে ওনার গলাটা জড়িয়ে ধরলাম। এবার বেশ জ্বালা জ্বালা করছে কাটা জায়গাগুলোতে। নামিয়ে দিন এখানে আমাকে, না হলে ভার্সিটি সবাই খারাপ ভাববে। অনেক সাহস নিয়ে কথাটা বলেই ফেললাম, কিন্তু উনি আমার কথার কর্ণপাত না করেই এগিয়ে যাচ্ছেন। আমার একদমই ভালো লাগছে না ব্যাপারটা। ওখানে সবার সাথে জিয়াও আছে। ও যদি এমনটা দেখে তাহলে কি মেনে নিবে? এমনিতেই আসার সময় থেকেও আমি ওকে লক্ষ্য করেছি, কিন্তু ওটা ওনাকে বোঝাই কি করে আমি এখন? আপনি আমার কথাটা শুনুন, এরকম করবেন না। জিয়া দেখলে। কথা বলতে বলতে সামনে তাকাতেই দেখি গেস্ট হাউসের গেটের কাছে জিয়া আর সবিকদা দাঁড়িয়ে আছে। যেটার ভয় ছিল সেটাই হয়ে গেল। উনি আমাকে নিয়ে ভেতরে ঢুকে বাইরে বসার সোফাতে বসাতেই স্যার ম্যাডামরা সবাই এগিয়ে এলেন। স্যার, ম্যাম, প্লিজ ডক্টরকে কল করুন। মানে কেটে গেছে, ডক্টর লাগবে না। না মানে একটু তো মানে ছিলেই গেছে। এতে উনি এত তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন যে আমি কথাটা বলার মাঝেই আটকে গিয়েছিলাম। তারপর যে কোনো প্রকারে কথাটা শেষ করলাম। কি করে হলো এসব? কথা পরে হবে, আগে ওর ট্রিটমেন্ট করতে হবে। ভালোই রক্ত বের হচ্ছে, তুই মেডিসিন নিয়ে ছাড়, আমি আনছি। আদিত্য নিজেই ছুটলো মেডিসিন আনতে। সত্যি বলতে গেলে ছড়ে যায়নি, কেটেই গেছে অনেকটা। সারা শরীর কেমন যেন ব্যথা করতে শুরু হয়েছে ক্ষত জায়গাগুলোর সাথে সাথে। আদিত্য কিছুক্ষণের মধ্যেই এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। সযত্নে আমার ক্ষতটা পরিষ্কার করে উনি আমার হাতের কনুইটা ব্যান্ডেজ করে দিতে দিতে কোয়েলকে বললেন, আমি ওকে ঘরে দিয়ে আসছি ডক্টরকে কল করে, তুই ওর হাঁটুটা পরিষ্কার করে দে। কথাটা বলেই আদিত্য বেরিয়ে গেলেন। ওনার চোখে জল। আমি কি ঠিক দেখলাম? হ্যাঁ, ঠিকই দেখেছি, কারণ কোয়েলকে কথাটা বলতে গিয়ে ওনার গলার স্বর কেঁপে গিয়েছিল। উনি আমার এই অবস্থা দেখে যেভাবে পাগলামো করলেন সবার সামনে, কাউকে কিছু করার সুযোগ পর্যন্ত দিলেন না। এইসব দেখেছে জিয়া দূর থেকে দাঁড়িয়ে, তা আমি দেখতেও পেয়েছি। আদিত্য উঠে দাঁড়াতেই ও সরে গেছে।
এবার কিন্তু সবাই ব্যাপারটা লক্ষ্য করলো মু। আদিত্য দত্ত তোর প্রতি যে কতটা কনসার্ন এটা সবার চোখে পড়েছে সেই আসার সময় থেকে। এটা ভালো বিষয় নয় কোয়েল, জিয়াও পুরো ব্যাপারটা লক্ষ্য করেছে। আমার কিছু ঠিক লাগছে না। কোয়েল কিছু বলার আগে আদিত্য আমার সামনে এসে আমাকে দাঁড়ানোর সুযোগ না দিয়ে নিজেই আমার দিকে ঝুঁকে আমাকে কোলে তুলে নেন। ডক্টর আসছেন, আমি রিসেপশনে বলে দিয়েছি। তুই তাড়াতাড়ি ঘরে আয় কোয়েল, প্লিজ। আদিত্য ঘরে এসে আমাকে বেডে বসিয়ে চলে যেতে নিলে আমি ওনার হাত ধরে জিজ্ঞেস করি, আপনি আমার উপর রেগে আছেন? ওনার কথাটা শুনে আমার খারাপ লাগলো। সেই অধিকার আমার নেই। উনি চলে যেতে নিলে আমি বেড থেকে নামার জন্য পা ভাঁজ করতেই ব্যথায় কুঁকিয়ে উঠলাম। আদিত্য তা দেখতে পেয়ে জোরে ধমক দিয়ে উঠলেন। নামতে বলেছি তোমাকে আমি। উনি এতটাই জোরে রেগে কথাটা বললেন যে আমি কেঁপে উঠেছি। নিজের অজান্তেই চোখে জল চলে এসেছে। ছলো ছলো চোখে ওনার দিকে তাকাতেই উনি কেমন যেন দমে যান। চোখ বন্ধ করে মুখ অন্যদিকে ফিরিয়ে নেন কিছুক্ষণের জন্য, তারপর বলেন, ডক্টর দেখে যাওয়ার পর আমি কথা বলবো তোমার সাথে। কোয়েল আসার আগে নড়বে না এক পা। ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন। কি সাংঘাতিক পরিমাণ রেগে আছেন তা আমি ভালোই টের পেলাম এখন। ব্যাপারটা মেনে নেওয়া স্বাভাবিক নয়, কারণ উনি এই কয়েকটা দিনে প্রতিটা মুহূর্তে আমাকে বুঝিয়েছেন উনি আমাকে ভালোবাসেন। আজকে আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাটা আমাকে সাহায্য করলো ওনার ভালোবাসায় বিশ্বাস আনতে। ওনার জায়গায় আমি থাকলেও এমনটাই রিয়েক্ট করতাম, কারণ হারিয়ে যাওয়ার ভয়, আমাকে হারিয়ে ফেলার ভয়ে কি রেগে আছেন উনি? মৌ, আস্তে আস্তে আমাকে ধরে ওঠ। তোর হাঁটুটা ভালোই কেটেছে, কারণ চুড়িদারের প্যান্টটা দেখ লাল হয়ে গেছে জায়গাটা জুড়ে। আদিত্য তো খুব বকবে তাড়াতাড়ি ব্যান্ডেজ না করলে। কে রে, মুখটা এমন শুকনো কেন? ব্যথা পেয়েছিস সেই জন্য, নাকি বর বকেছে, কোনটা? কোয়েলের কথা শুনে কেঁদেই ফেললাম। কোয়েল সেই দিকে দেখে জড়িয়ে ধরলো আমাকে। পুরো ঘটনাটা ওকে খুলে বলি আমি। স্বাভাবিক আদিত্য তার রাগ করাটা, কিন্তু তুইও তো ভুল কিছু করিসনি। ওনাকে কে বোঝাবে এটা? তুই আবার কে? এখন চলো আশ্রমে। কোয়েল আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। পায়ের পাতাতেও চোট লেগেছে, তাই হাঁটতে সমস্যা হচ্ছে। ইস, ডক্টরবাবু যেন এমন একটা ঔষধ দেয় যাতে আমি এক নিমিষেই ফিট হয়ে যাই আর কালকে ঘুরতে পারি। আদিত্য ঘরে এসে ব্যালকনিতে চলে যায় চুপচাপ, কারণ ঘরে রাজ ঘুমোচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার ঘটনাটার কিছুই জানে না সে। আদিত্য আর রাজকে ডাকেনি, কারণ মমিদার কাছ থেকে সবটাই শুনেছে সে। আদিত্য ব্যালকনিতে একভাবে বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগের ব্যবহারের কথাটা মনে পড়ল, যেটা মমিদার সাথে করেছে। সাথে সাথে আদিত্য নিজের ডান হাতের দুটো আঙুল দু চোখের কোণে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করতে ভেসে উঠল সেই দৃশ্য, যেখানে মৌমিতা একটুখানির জন্য বেঁচে গেছে গাড়ির সামনে পড়তে পড়তে। এক মুহূর্তের জন্য আদিত্যের পুরো পৃথিবীটা সেই সময় যেমন থমকে গিয়েছিল। এখনো ঘটনাটা মনে করতে তার ব্যতিক্রম হলো না। আদিত্য চোখ খুলে জোরে একটা নিঃশ্বাস নিল ওপরের দিকে মুখ করে। কি হয়েছে? এত টেনসড লাগছে কেন তোকে? আদিত্য কাঁধে হাতের স্পর্শ পেয়ে পিছন ফিরে রাজের দিকে তাকালো। রাজের প্রশ্ন শুনে তার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুই উঠে পড়লি কেন? সবে তো ঘুমাতে গেছিলি। সেটা নিয়ে চাপ নেই, আমি এখন গিয়ে শুলে আবার ঘুমিয়ে পড়ব। ঘুমটা ভাঙতেই দেখলাম তুই এখানে। কি হয়েছে? আদিত্য নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আজ আমি সারা জীবনের মতো মৌকে হারিয়ে ফেলতে বসেছিলাম। রাজ যেন ভুলে গেল কেমন রিয়্যাক্ট করা উচিত কথাটা শুনে। কিছুক্ষণ আগেই তো সে সাবধান করেছিল কোয়েলকে, আর এখনই এমন কথা বলছে আদিত্য। কি এমন হয়ে গেল কিছু সময়ের মধ্যে, ভাবছে রাজ। কি হয়েছে তুই আমাকে খুলে বল। আদিত্য প্রথম থেকে সবটা বললে রাজ একটু স্বস্তি পায়। সে ভেবেছিল হয়তো জিয়া কিছু করেছে, কিন্তু সেটা নয়। দুর্ভাগ্যবশত একটা দুর্ঘটনা ঘটে গেছে। আদিত্যকে আপসেট দেখে রাজ আদিত্যকে জড়িয়ে ধরে। সাথে সাথে আদিত্য রাজকে শক্ত করে জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বলে, আর একটু হলেই আমি ওকে হারিয়ে ফেলতাম। বিষয়টা মনে পড়লে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তুই বৌদির কাছে যা, এখন ডক্টর এসে গেছে মেবি, আর কি বলছে দেখ। আর বৌদি বা কি করতো? চোখের সামনেই একটা বাচ্চাকে মরতে তো দিতে পারতো না, তাই না? আমি জানি ওর কোনো দোষ নেই, কিন্তু আমি নিজের মনকে বোঝাতে পারছি না।
আমি ওকে নিজের মনের কথাটাও ঠিকভাবে জানিয়ে উঠতে পারলাম না, আর এখনই ওকে হারিয়ে ফেলতে বসেছিলাম। আমি মরে যাবো আর ওর কিছু হলে আমি। তোকে আমি বললাম তো এসব কথা ভাবা বন্ধ করে আর বৌদির কাছে যা। বৌদির সাথে সময় কাটালে দেখবি তোর এই ভয়টা কেটে যাবে। সব ঠিক আছে আদি, সামলা নিজেকে। আদিত্যের চোখের জল দেখে রাজের খারাপ লাগলেও একটু ভালোও লাগছে, কারণ আদিত্য কারোকে এতটা পরিমাণ ভালোবাসবে এটা ধারণার বাইরে ছিল রাজের। রাজ বোঝানোর পর আদিত্য বলল, তুই গিয়ে ঘুমা, আমি যাচ্ছি। রাগ করে চিল্লাস না জানোয়ার। আদিত্য হ্যাঁ বোধক মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলে রাজ গিয়ে বেডে বসে পিছন দিকে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে নেয়। তখনই কোয়েল ঘরে ঢোকে। রাজকে ওভাবে বসে থাকতে দেখে একটু এগিয়ে জিজ্ঞেস করে, তুমি ঘুমাওনি? এভাবে বসে আছো যে? না, মাথাটা একটু ধরেছে তাই। আদি এসেছিল ঘরে, তখনই ঘুমটা ভেঙে গেছে। কিছু বলেছে তোমাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে? আপসেট ছিল খুব। বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছি বৌদির কাছে। তোমার মাথা ধরেছে যখন আমি কফি আনবো? না না, কফি খেয়েই ঘুমিয়েছি, আর খাবো না। তাহলে ময়ূর কাছ থেকে পাম নিয়ে আসি। এমনি মাথাটা একটু টিপে দাও, তাহলেই হবে। কোয়েল রাজের কথা শুনে বেডের পিছনে গিয়ে রাজের মাথাটা ম্যাসেজ করে দিতে থাকে। কিছু সময় বাদে রাজ কোয়েলের হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কোয়েল সেটা দেখে বিড়বিড় করে বলল, এমন ভাব করছে যেন আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছি। করে নিয়েছই তো, শুধু স্বীকার করছো না। ব্যাপারটা সময়ের সাথে সাথে ঠিক স্বীকার করে নেবে। ভালো করে মাসাজ করো আপাতত। কোয়েল মনে মনে কিছুক্ষণ রাজকে বকে নিল, তারপর রাজের মুখের দিকে তাকিয়ে সামান্য হাসলো আর আস্তে আস্তে চুলগুলো টেনে দিতে লাগলো। অন্যদিকে ডক্টর আশায় কোয়েল চলে যায় আদিত্যকে ডাকতে। কিছুক্ষণের মাঝে আদিত্য ঘরে আসলে আমি ওনাকে এক ঝলক দেখে মাথাটা নামিয়ে নিই। ডক্টর আমার ক্ষত স্থানগুলো দেখে নিয়ে বললেন, চিন্তার বিষয় নেই, দুদিনই ফিট হয়ে যাবেন। শুধু আজকে রাত তো একটু কষ্টদায়ক হবে। আমি পেন কিলার দিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়ার পর ওটা খেয়ে শুয়ে পড়বেন আর এই মলমগুলো লাগাবেন। ডক্টর প্রেসক্রিপশনটা আমার দিকে এগোতেই আদিত্য পেছন থেকে এসে ওটা হাত বাড়িয়ে নিয়ে নেয়। আদিত্যকে দেখে ডক্টর জিজ্ঞেস করেন, আপনি কি কল করতে বলেছিলেন? হ্যাঁ। আপনি ওনার হাজব্যান্ড। আমি ডক্টরের কথার উত্তর দেওয়ার আগেই আদিত্য উত্তর দিয়ে দিলেন। আমি কি উত্তর দিতাম? ডক্টরকেই তো উনি প্রশ্ন শেষ করতে দিলেন না। ডক্টরের কাছে উনি নিজেকে আমার স্বামী হিসেবে পরিচয় দিলেন, কিন্তু কেন? এভাবে তো সবটা জানাজানি হয়ে যেতে পারে। ডক্টর ওনাকে আরেকবার সবটা বুঝিয়ে দিয়ে চলে গেলে উনি প্রেসক্রিপশনটা ভালোভাবে দেখতে থাকেন। আমি ওনাকে জিজ্ঞেস করি, এটা কি ঠিক হলো? ডক্টর বাইরে গিয়ে কিছু বলবেন না, তোমাকে এই নিয়ে না ভাবলেও চলবে। চিন্তা করো না, কেউ জানবে না তুমি বিবাহিত, তাই অনেক প্রপোজাল পাবে। আমি ওষুধগুলো আনতে পাঠাচ্ছি। কথাটা বলে উনি বেরিয়ে গেলেন। আমার ভীষণ রাগ উঠে। বদলোক একটা, বলে কি এসব? আমি প্রপোজাল পাওয়ার জন্য চাই না কেউ জানুক আমাদের বিয়ের সম্পর্ক। ছি, নাকি উনি নিজে বারণ করে দিয়েছিলেন আমাকে কাউকে আমাদের বিয়ে সম্পর্কে না জানাতে? বেমালেও আমার উপর দোষ চাপিয়ে চলে গেল সে। আসুক, একটা কথাও বলবো না আমি। কি হয়েছে, এইভাবে রাগে ফুঁসছো কেন? আমি কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইলে আদিত্য এসে আমার সামনে বসেন আর গাল ধরে টেনে নিজের দিকে আমার চোখটা ফেরান। আমি ভ্রু কুঁচকে নাক ফুলিয়ে ওনার দিকে তাকিয়ে থাকলে উনি হেসে ফেলেন। ডক্টর যতই বলুক দুদিনে সেরে যাবে, আমি তোমাকে কোথাও বেরোতে দেব না। একেবারে ফেরার দিন বেরোবে। ওনার কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠলাম আমি কেঁদে উঠতেই উনি আমাকে হালকা ধমকে সুরে বললেন, একদম কাঁদবে না আমার সামনে। এত ব্যথা পেয়েও ঘুরতে যাওয়ার শখ, 16 আনা? হ্যাঁ, আমি একা একা কেন থাকবো? আমিও যাব। আগে আমি দেখবো তোমার ব্যথা সেরেছে, তারপর। নাও এখন রেস্ট নাও, আমি আরেকটু পর এসে ওষুধগুলো দিয়ে যাচ্ছি। আদিত্য আমাকে আমার আরেক পাশের গাল টেনে দিয়ে বেরিয়ে গেলে আমি আমার গালে হাত দিয়ে বসে থাকি ঠোঁট উল্টে। বেশ কিছুটা সময় পর কোয়েল ঘরে আসে। কিরে, ব্যথা করছে নাকি? এরকম মন খারাপ করে বসে আছিস কেন? তোকে কে বলেছিল ওনাকে ডাকতে যেতে? ভালো লাগে না ব্যাং। আমি ডাকার আগেই আদিত্যদা ঘর থেকে বেরিয়ে গেছিল। তার মানে উনি নিজে থেকে এসেছিলেন? হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি? তোর মন খারাপ কেন? আমি কোয়েলকে সব বলে কোয়েল ভাবলে ভাবে বসে থাকে।
সেই সময় দরজার টোকা পড়তেই কোয়েল দরজাটা খুলতে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে আমার সামনে দাঁড়িয়ে প্যাকেট থেকে ওষুধ বের করে নিয়ে আমার হাতে প্যাকেট দিয়ে দেয়। আমি প্যাকেটটা ধরে কিছু বলবো তার আগেই অনুভব করি প্যাকেটটা ভর্তি, কিছু একটা তো আছে। প্যাকেটের ভেতরে দেখলাম চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার। চকলেট! সেটা দেখে কোয়েলের দিকে তাকাতে কোয়েল হেসে বলল, আদিত্যদা এটা দিয়ে গেল, বলল ওষুধ বার করে নিয়ে প্যাকেটটা তোকে দিতে। দুটোই কি? হ্যাঁ রে বাবা, দুটোই তোর। আমি একটু আসছি, অঙ্কিত ডেকেছিল আমায়। তুই কিন্তু একদম পাকামি করে নিজে নিজে নামবি না। আজকে রাতটা পুরো রেস্ট নে, দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিস। কোয়েল চলে গেলে আমি দুটো চকলেট বার করে বুকের সাথে জড়িয়ে ধরে হেসে ফেলি। বসেই তো আছি, একটা বরং খাই। আদিত্য রাতে ব্যালকনিতে পায়চারি করছে। আজকে আর কেউ ঘুরতে বের হয়নি, সবাই কালকে সকাল সকাল বেরোবে। আর ঠান্ডাও বেশ ভালো পড়েছে, তাই ঘুমিয়ে গেছে। কিন্তু আদিত্যের ঘুম আসছে না কিছুতেই। রাজঘরে কম্বলের ভিতর থেকে মুখ বার করে জোরে হাঁক দিয়ে বলল, ঘুমাবি না নাকি? আদিত্য রাজের হাঁক শুনে ব্যালকনির দরজা বন্ধ করে দিয়ে ঘরে আসে। আদিত্যের মুখভঙ্গি দেখে রাজ বুঝল আদিত্য কিছু নিয়ে চিন্তিত, তাই জিজ্ঞেস করল, এই ঠান্ডার মধ্যে বাইরে কি করছিস? ঠান্ডা লেগে যাবে তো। এমনিতেই বৌদির এই অবস্থা, তার মধ্যে তুই শরীর খারাপ করলে হয়ে গেল তো টুরের দফা রফা। ডক্টর বলেছিল রাতে ব্যথা বাড়বে। মমিতা ব্যথার ওষুধটা খেয়েছে তো? কথা হয়নি আমার। এখন হয়তো ঘুমাচ্ছে, তাই আর ফোন করতে চাইছি না। কিন্তু যদি ব্যথার জন্য ঘুম না আসে তখন? আদিত্যকে এরকম ভাবে দেখে রাজ এক প্রকার টাসকি খেল। মাথাটা একটু ঝাঁকিয়ে নিয়ে বলল, তুই ওদের ঘরে গিয়ে একবার দেখে আয়, এখন সবাই ঘুমিয়ে পড়েছে। ওরা ওদের ঘরে দরজা খোলা রেখেছে নাকি? আমি এখন গিয়ে ডাকলে হয়তো ওকে নামতে হবে দরজা খুলতে। কোয়েল তো ঘুমিয়ে পড়েছে। আমি কোয়েলকে বলেছি শোয়ার আগে দরজাটা লাগিয়ে রাখতে। ও কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, তুই যা। তো তুই এটা আরো আগে বলবি না? ননসেন্স একটা। শুধু শুধু এতক্ষণ চিন্তা করছিলাম। ডিসগাস্টিং। আদিত্য হুড়মুড়িয়ে বেরিয়ে যায় ঘর থেকে। আর রাজ আদিত্যকে উদ্দেশ্য করে বলে, যা বাবা, তুই আমাকে না বললে বলতাম কিভাবে? আদিত্য কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে গেলে রাজ কিছুটা বিরক্ত হয়ে নিজে নিজে বলে, এই ছেলেটা বউয়ের জন্য পুরাই পাগল হয়ে গেছে। আগে যেমন ছিল ভালোবাসায় অবিশ্বাসী, এখন হয়ে গেছে ভালোবাসায় পাগল। ধুর, আমি ঘুমাই, আর আমারটা তো আমাকে পাত্তাই দেয় না। কথাটা বলে রাজ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ওদিকে আদিত্য পা টিপে টিপে মৌমিতারদের ঘরে আস্তে করে ঢুকে দরজাটা শব্দ না করে ভিজিয়ে দেয়। তারপর কোয়েলকে ঘুমোতে দেখে আস্তে আস্তে মৌমিতার পাশে গিয়ে বসে। মৌমিতা একটু একটু কোকাচ্ছে ব্যথায়। সেটা দেখে আদিত্যের চোখ ছলছল করে ওঠে। আস্তে করে হাঁটু গেড়ে বসে মৌমিতার ক্ষত স্থানের চারিপাশে আঙুল ঘোরাতে থাকে। এমন কিছুক্ষণ করতেই মৌমিতা শান্ত হয়ে যায়। আর আদিত্য সেটা দেখে মৌমিতার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। এরপর আদিত্য উঠে আসতে নিলেও উঠে আসতে পারে না। হাতে টান পড়ায় পিছন তাকিয়ে দেখে মৌমিতা আদিত্যের একটা আঙুল ধরে রেখেছে। আদিত্য সেটা ছাড়ানোর কোনো চেষ্টা না করেই আবার নিজের জায়গায় বসে পড়ে। বসে বসে মৌমিতাকে দেখতে দেখতে আদিত্য বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে কোয়েলের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেলে কোয়েল চারদিকটা দেখে নিয়ে সোজা হয়ে শোয়। কোয়েলের চোখ ডান দিকে যেতেই কোয়েল তৎক্ষণাৎ উঠে বসে। রাজ বলেছিল আদিত্যদা আসতে পারে, কিন্তু আদিত্যদা এখনও যায়নি। রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল নাকি? আদিত্যদাকে কি আমি ডেকে দিব? তাই করি, মৌ তো ঘুমাচ্ছে। কোয়েল আস্তে করে বেড থেকে নেমে আদিত্যের পাশে বসে খুব ধীরে ধীরে আদিত্যকে ডাকতে শুরু করে। একটু ডাকতেই আদিত্যের ঘুম ভেঙে যায়। সাথে সাথে কোয়েল বলে, আদিত্যদা, তুমি তাড়াতাড়ি ঘরে চলে যাও, সবাই উঠে পড়বে না হলে। সকাল হয়ে গেছে। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ময়ূর খেয়াল রাখবো, ঘুমাবো না। আচ্ছা, তুই ওকে জানাবি না যে আমি এসেছিলাম? আদিত্য উঠে দাঁড়ায়। একভাবে বসে থাকায় অনেকক্ষণ একটু কষ্ট হয়, কিন্তু ম্যানেজ করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। গিয়ে রাজের পাশে শুয়ে পড়ে আর নিমিষেই ঘুমিয়ে যায় আবার। গতকালের ধকলের পর সারা রাত ঠিকভাবে না ঘুমোলে যা হয় আর কি।
সকাল 10টা। কোয়েল আমাকে ধরতে নিলে আমি ওকে আটকে বলি, আরে আমি পারবো, ব্যথা অনেকটাই কমে গেছে, নেই বললেই চলে, একটু চেষ্টা তো করতেই হবে তাই না, আমাকে চেষ্টা করতে দে। ঘটনাটা গতকাল ঘটেছে, আজকের দিনটা রেস্ট নিয়ে আগামীকাল থেকে চেষ্টা করিস। আচ্ছা তুই পাশে এসে দাঁড়া, আমি নিজেই দাঁড়াচ্ছি, পড়ে গেলে ধরবি কেমন? এমনও কিছু ব্যথা পাইনি যে নিজে দাঁড়াতে পারবো না আমি। হ্যাঁ, আমি সাহস নিয়ে আস্তে আস্তে দাঁড়ালাম, কষ্ট হলো একটু কিন্তু দাঁড়াতে পেরেছি। হাঁটু কেটে যাওয়ার ফলেই দাঁড়াতে বসতে একটু অসুবিধে হচ্ছে, কিন্তু ওষুধগুলোর জোর আছে বটে, একদিনে অনেকটা ব্যথা সারিয়ে দিয়েছে। দেখলি দাঁড়াতে পারলাম, এবার চল আমার হাতটা একটু ধর, তাহলেই হবে।